হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে শাহরুখ, সলমান, আমির বা অজয় দেবগন, অক্ষয় কুমার এই দৌড়ে অলরেডি দেবদা, হ্যাঁ মানে অলরেডি টাকার অঙ্কে পারিশ্রমিক নেওয়ার দৌড়ে বা লভ্যাংশ নেওয়ার দৌড়ে দেবদা। এটা যে আজকে একটা দারুণ প্রতিবেদন বেরিয়েছে, আমি আর প্রতিবেদনটা পড়ছি না, আমি প্রতিবেদনটা দেখিয়ে দিচ্ছি পাশে। এটা হচ্ছে আনন্দ প্লাসে বেরিয়েছে আজকে, এবং যদি লাভ না দিলে কাজে, ঠিক আছে, এই হচ্ছে লেখা রয়েছে। এবং এখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে লাভ্যাংশের সব অঙ্কই নির্ভর করছে অভিনেতার আগের ছবির বক্স অফিসের উপর। এবার এখানে বিষয়টা আমার কাছে একটু ক্লিয়ার করতে হবে। অনেকে তো একটা কথা বলে যে দেবদা, জিদ্দা এরা নিজের প্রোডাকশন হাউসের বাইরে বেরিয়ে কাজ করেন না, তো এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা। দেবদা কিন্তু অ্যাকচুয়ালিতে রেমুনারেশন নিয়ে, মানে পারিশ্রমিক নিয়ে এবং লভ্যাংশের বেসিসে নিজের প্রোডাকশন হাউসকে ইনক্লুড করে কাজটা করেন। ইয়েস, এটা কিন্তু সবাই করে না। এবার একটা একটা করে আসি পয়েন্টে। এটার থেকে বিরাট বড় শেখার আছে দেবদার থেকে, এবং বিরাট বড় যে সে যে কী মাস্টার মাইন্ড আর সে যে কত বড় বক্স অফিসের কিং, এখান থেকে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, কিং না বাদশা বলা বুঝি। এবার দেখো, শাহরুখ খান পাঠানের সময় প্রায় 60% টাকা চেয়েছিল এবং দেওয়াও হয়েছে তাকে। 60% টাকা কিন্তু সে পেয়েছে। ঠিক আছে, মানে পাঠানের সময় লভ্যাংশের বলছি, মানে অলরেডি পাঠান যা বক্স অফিস কালেকশন করবে তার 60% শাহরুখ খান নিয়ে চলে যাবে। আমির খান এরকম করেছে, লাল সিং চাড্ডা হোক বা তার বিভিন্ন ছবির ক্ষেত্রে সে এটা করেছে, এবং সলমান খানও কিসি কা ভাই কিসি কা জানের সময় করেছে। এক্ষেত্রে কি হয়েছে, লাল সিং চাড্ডা যখন চলেনি তখন প্রযোজককে দেখার একটা জায়গা রয়েছে, এবং একটা স্টার আপফ্রন্ট কোনো বিরাট কোনো পেমেন্ট নেবে না এবং সে কাজ করে দেবে এবং তারপরে সে লাভটা নেবে। এবার ধরো এই বাংলা ছবির কথাই আমি ধরছি, একটা ছবির কালেকশন হলো 26 কোটি টাকা, এর 60% দেবদা নিচ্ছে। তো একটা বাংলা ছবির রেমুনারেশন কত হয়? একটা স্টার সুপারস্টার, দুই বাংলা যেখান থেকে খুশি মিলিয়ে দেখে নাও কত টাকা রেমুনারেশন হয়। 60% টাকা করো তো। কথার কথা বলছি, আমি বলছি না যে দেবদা 60%ই নিয়েছে। এবার আসি দেবদার গেমগুলোতে, দেবদার স্ট্র্যাটেজিতে। দেবদা প্রতিটা ছবিতে কোভেঞ্চার নেয়। ঠিক আছে, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। আমি বাকিদের কথায় গেলাম না, আমি হিন্দির কথায় গেলাম এবং তারপরে আমি চলে এলাম তোমাদেরকে এই জায়গায়। মহেন্দ্র সোনিও বলেছেন এই কথাটা, মহেন্দ্র সোনি বলছি, নিসপাল সিং রানাও বলেছে এই কথাটা, যে এখানে মানে বোঝা যায় এবং আমরা সবসময় যে মানে কাউকে করি, তারা আমাদের এখানকার প্রযোজকরা অভিনেতাদের দেখেও যে অভিনেতাদের পারিশ্রমিক তারা দেয়, সেটা করে। কিন্তু কিছু কিছু অভিনেতা আছে যারা অভিনেতা বা মেগাস্টার, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আলাদা। ব্যাপারটা হচ্ছে দেবদার ক্ষেত্রে ব্যাপারটা যে এইসব মানুষগুলো ক্রাউড পুলার, এইসব মানুষগুলো বক্স অফিসে লোক আনবে কনফার্মড 100%, যে কারণে তারা কিন্তু লভ্যাংশ শেয়ার নেয়। মানে দেবদা জানে আমার ছবি তো হিট হবেই, সুপার হিট হবে না ব্লকবাস্টার হবে, এইটা যখন হয় তখন দেবদা কিন্তু প্রফিট শেয়ার নেয়। এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ব্যানারেই দেবদা যে ছবি করে যাচ্ছেন, এমনটা কিন্তু তোমাদের ধারণাটা ভুল। আসছি সে সমস্ত বিষয়, সেগুলো বলে দেবো তোমাদেরকে। তবে এইখানে আমি তোমাদেরকে একটু লাইনটা পড়ছি, হ্যাঁ ভালো করে শোনো এই জায়গাতে, যে হ্যাঁ হিন্দির সঙ্গে বাংলা ছবির লাভ্যাংশের নিয়ম অনেকটাই তফাৎ। দেবের যেমন নিজের প্রযোজনা সংস্থা রয়েছে, কিন্তু অন্য প্রযোজকের সঙ্গে যৌথভাবে কাজ করলে তিনি লাভ্যাংশ নিয়ে থাকেন। স্যাটেলাইট, ওটিটি রাইটস, বক্স অফিস কালেকশন, মূলত এই তিনটি বিষয়ই উপরের নির্ভর করে সেই অংশ। এইটার থেকে আরও একটা জিনিস বলে দিই, এই রাইটসের বাইরেও আরও প্রচুর রাইটস হয়। ঠিক আছে, তার ভিতরে মিউজিক রাইটস অন্যতম। এক একটা ছবির মিউজিক রাইটস বিক্রি হয় 1.5-2 কোটি টাকায়। তোমাদের কোনো আইডিয়া নেই দেবদার এই লেভেলে, মানে আরও বেশি হবে, কম হবে না। সুরিন্দারের যেরকম মিউজিক রাইটস বিক্রি হয়নি, হিউমঙ্গাস একটা কালেকশন হয়েছে। তোমরা জানো কিশোরী একটা গান জাস্ট কি বলবো, মানে কোটির ডাবল কোটিতে ধরে রাখতে পারো। মানে বাংলা সিনেমা অত টাকার বক্স অফিস কালেকশন করে না থ্রু আউট সব অল টোটাল মিলিয়ে, যত টাকা না একটা গান জাস্ট অডিও প্ল্যাটফর্ম এবং বাকি সমস্ত প্ল্যাটফর্ম ইউটিউব সেখান থেকে কামিয়েছে, কোনো আইডিয়ার বাইরে এই লেভেলে কামিয়েছে গানটা। যাই হোক, এবার চলে আসি আবার এখানে লেখায়, এখানে জিদ্দার কথা বলা হয়েছে যে জিৎ সাধারণত নিজের প্রযোজনা সংস্থার বাইরে কাজ করেন না, সেখানে এই হিসেবটা আবার আলাদা। প্রফিট শেয়ার নিয়ে মতবিরোধের জন্য একসময় বড় প্রযোজনা সংস্থার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল দুই নায়কের। মানে এতটাই হাই রেমুনারেশন এরা চার্জ করতো এক সময়, দেবদা এবং জিদ্দা, কেন বলি যে পিলার অফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এতটাই হাই রেমুনারেশন চার্জ করতো যে রীতিমতো এসবিএফ এফোর্ড করতে পারছিল না। ব্যাপারটা হচ্ছে এটা, তো এটাই বলা হয়েছে, আমি তো এখানে লেখাই হয়েছে। এবং
আচ্ছা, দুই নায়কের। তবে টলিউডের অধিকাংশ অভিনেতারাই লাভ্যাংশের ঝুঁকিতে যান না, নির্দিষ্ট পারিশ্রমিকেই তাদের পছন্দ। কেন হবে, কেন যাবেন? তাদের তো পুলই নেই, ক্রাউডে তো আসে না, বক্স অফিস তো হয় না। দেবদা ছাড়া ওই লেভেলের বক্স অফিস আজকে বলো না, 3 কোটি টাকার বক্স অফিস কালেকশন, মাল্টিপ্লেক্স কালেকশন কে দিয়েছে? কেউ দেয়নি তো। মাল্টিপ্লেক্স কালেকশনের কথাও বলছি। হ্যাঁ, দ্য বেঙ্গল থালাপতি বিজয়, ঠিক আছে, এমন একটা অরা, এমন একটা স্টারডম, এমন একটা ক্রেজ এই মানুষটার রয়েছে। তারপরে তোমার মনে হয় যে এই মানুষটা মানে লভ্যাংশ শেয়ারে যাবে না? কেন যাবে না? তার সেই পুলটা রয়েছে, অন্য কারণ নেই, ভয় পায়, ভাবে না বাবা ওই 10 টাকা আসছে ওই ভালো, আমার এরকম একটা ব্যাপার, আমার 10 টাকা আসছে ভালো। আর দেবদা ব্যবসায় 30 টাকা কামায়, এইটা হচ্ছে ব্যাপার। এবার আসছি পয়েন্টে, পরবর্তী পয়েন্টে। একা নায়ক যেমন ছবি হিট করাতে পারেন না, তেমনি তার নামে যে প্রাথমিকভাবে দর্শক হলে আসেন এটাও ঠিক। তবে পারিশ্রমিক বা লভ্যাংশ সব হিসেবই ঠিক হয় অভিনেতার আগের ছবির বক্স অফিস কালেকশনের নিরিখে। সব অঙ্কের ওই একটাই ফর্মুলা, আলটিমেট হচ্ছে বক্স অফিস অ্যান্ড দ্য বক্স অফিস। বক্স অফিসে যে সাকসেস দিতে পারবে সেই আলটিমেট দ্য মেগাস্টার। এইটা হচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির আসল রুল, আসল বক্তব্য। এবার এখানে খেলাটা কীভাবে হয়? এই যে রঘু ডাকাত ছবিটা, অনেকে মনে করছে যে দেবদার প্রোডাকশন যুক্ত আছে, তো দেবদার পয়সা বিনিয়োগ করে হয়তো করছে। আমি যতটুকু জানি, আমি ভুলও হতে পারি, যদি আমি ভুল হই তাহলে আমাকে কারেক্ট করে দিও। এসবিএফ কিন্তু বিনিয়োগ করছে এই ছবিতে, ঠিক আছে। আর দেবদা আপফ্রন্ট পেমেন্টও নিচ্ছে নাকি, এরকমটা জানি, কারণ দেবদা নিজেই একটা ইন্টারভিউতে বলেই দিয়েছিল যে আমারও রেমুনারেশন বাড়বে খাদানের পরে। কেন বলো তো? এই যে এখানে লেখা হয়েছে যে আগের ছবির বক্স অফিস কিন্তু ডিসাইড করে দেয় পরের ছবিতে লাভ্যাংশ কত পরিমাণে হবে, ঠিক আছে। ধরো আমি কথার কথা বলছি, আমি ধরো বলে বলছি, দেবদা হয়তো এতদিন ধরে 40% লাভ্যাংশ নিত, সেখানে এখন 60% লাভ্যাংশ নেবে। এটা তো ইন্টারনাল ব্যাপার, এটা কেউ বলবে না। কারুর রোজগার কেউ কোনো দিন বলে, কারুর মানে কতটা যে সে কামায় সেটা কেউ কোনো দিন বলে আমি বলবো, তুমি বলবে? কেউ বলে না, কেউ বলবে না, কেউ কোনো দিন বলবে না। কিন্তু দেবদার বিষয়টা কেন আমরা জানতে চাই? কারণ দে আর সুপারস্টার। দেবদা কেন? দেবদা, জিৎ দা, শাকিব খান বা আদার্স যারা বাংলা স্টার রয়েছেন, বা শাহরুখ খান, সালমান খান, আমির খান, এদেরটা আমরা জানতে চাই কেন? তাদেরটা হচ্ছে তারা আমার আইডল, ওফ এত কিছু করে, ওটা এরম করে। এটা পাবলিকের একটা ডিমান্ড যে এখন কত টাকা নেয়, কিভাবে নেয়, এই বিষয়টা। তো বলে রাখি, এরকম অনেক ছবি হয়েছে দেবদার প্রোডাকশন হাউসে। মানে অনেকে ভাবে যে দেবদার প্রোডাকশন হাউস একা কোনো ছবি কিন্তু দেখবে খুব কম করে, মানে নেই বললেই চলে একা কোনো ছবি। সব ছবিতে কোভেঞ্চার। এই কোভেঞ্চারের ব্যাপারটা কী সেটা তোমাদের কাছে আশা করি ঢুকে গেছে, মাথায় ক্লিয়ার হয়ে গেছে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ঢুকে পড়ে, লভ্যাংশ শেয়ার নেয়, পুরো মানে একটা কোম্পানি লভ্যাংশ শেয়ার নিয়ে নেয়, এবং সেই ছবিতে না কোনো ইনভেস্টমেন্ট দেবদার থাকে, জাস্ট ছবিতে দেবদা আছেন, এটাই সবথেকে বড় ইনভেস্টমেন্ট। কারণ ওনার যা এখন বাজার, ওনাকে যদি নিতে হয় রেমুনারেশন দিয়ে, মিনিমাম 2 থেকে 2.5 কোটি টাকা ওনার রেমুনারেশন হওয়া উচিত পয়সা দিয়ে। কিন্তু আমার মনে হয় যে দেবদাকে আর এখন 2 কোটি 2.5 কোটিতেও কেনা যাবে না। কারণ ভাবোই না তুমি, মানে তুমি ভাবো যে 26 কোটি টাকার 60% একটা লোক পাচ্ছে। আরে চল ভাই, 26 কোটি টাকা 60% একটা লোক পাচ্ছে, মানে 26 কোটি টাকার 10% কত টাকা হয়? বুঝতে পারছো তো? উনি এখন সব উচ্চতার উপরে চলে গেছেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এটা আমার কোথাও গিয়ে মনে হয় বক্স অফিসের নিরিখে এবং রেমুনারেশন নেওয়া, টাকা পয়সা নেওয়া, এসবের নিরিখে সবথেকে হাইয়েস্ট পেড সুপারস্টার, অ্যাক্টার, যা খুশি বলতে পারো। বেঙ্গলের কথা বলছি, বেঙ্গল বাজারের কথা বলছি, বাইরের কথা বলছি না। তো এটা একটা হিউমঙ্গাস ব্যাপার, ঠিক আছে। এবার বাকি যদি মানে শাহরুখ, সালমান, আমির এদের কথা বলি, ঠিকই তো আছে, এদের জন্যই তো লোক আসে। শাহরুখ খানের জন্য, এই যে কিং, শাহরুখ খানের জন্য ওয়েট করে বসে আছে লোকে। তো এটাই হচ্ছে ব্যাপার। তুমি জানো যে তোমার জন্য লোক আসবে যখন, তোমার ছবিটা চোখ বন্ধ করে হিট হবে যখন, তাই তুমি লাভ্যাংশ চাই না। ও বাই দ্য ওয়ে, আরও একটা জিনিস, যে তোমার ওপরেই যখন ছবিটা মাউন্ট, তখন প্রডিউসারকে তো এই অ্যাসিওরেন্সটাও দিতে হয় যে তুমি ছবিটা, তোমার ঘাড়ে আরও আমি 2 কোটি টাকা চাপিয়ে দেবো না, তোমার ঘাড়ে আরও আমি শাহরুখ খান হলে 100 কোটি টাকা চাপিয়ে দেবো না। মানে ধরো একটা ছবি বানাচ্ছে 150-200 কোটি টাকায়, শাহরুখ খান বলছে আমার রেমুনারেশন অ্যাড করো 300 কোটি টাকা। আরে ভাই, ছবিটা মানে শাহরুখ খান জানে যে যা ভাই 200 কোটি টাকায় বানানো হয়েছে, ছবিটার বাজেটও কম থাকলো সেক্ষেত্রে, হিন্দির ক্ষেত্রে বলছি, বড় বাজার, বড় ব্যাপার। এবং আমাদের বাংলার ক্ষেত্রেও দেখো, বাজেটটাও তো কম থাকলো ছবিটার, মানে যে ছবিটা 8 কোটি টাকায় নির্মাণ হতো সেই ছবিটা 6 কোটি টাকায় নির্মাণ হয়ে গেল। এবং সেই ছবিটা প্রডিউসারকেও দেখা হলো, অভিনেতাও প্রডিউসারকে দেখলেন, প্রডিউসারও অভিনেতাকে দেখলেন। আমার মনে হয় এটাই হওয়া উচিত, বিশেষ করে এরকম বিগেস্ট মেগাস্টারদের। তো জাস্ট আমার তো মনে হয় যে দেবদা একদম পারফেক্ট কাজ করেন, এবং দেবদার মতন রিচেস্ট সুপারস্টার এখন নেই বললে চলে। কারণ সে যা করছে, যে যা করছে
স্যালুট স্যালুট তোমাকে করো। দেবদা এখনও বলেছে যে অ্যামাজন অভিযান তোমার টপ মনে হয় তো, ঠিক আছে আমি আবার ভেঙে দেবো, নতুন রেকর্ড করে দেবো। দাও দাদা দাও, তুমি দাও, আর পাবলিক দেখুক, পাবলিক শুধু দেখতে থাক। আর পাবলিকের এত ভালোবাসা আছে যার প্রতি, সে তো আজকে এই উচ্চতায় গিয়ে পৌঁছাবেই, খুব স্বাভাবিক ব্যাপার। বলে না যে শাহরুখ খান যেরকম পার্সেন্টেজ শেয়ার নেয়, ঠিক সেরকম দেবদা নেয়। তো দেবদা সেখানে কী করেন, প্রোডাকশন হাউসকে ঢুকিয়ে দেন, নিজের প্রোডাকশন হাউসকে। তাই অনেকে মনে করেন যে প্রোডাকশন হাউস আছে তার মানে নিজের প্রযোজনা সংস্থায় নিজের পয়সাতেই ছবিটা করছে, এমনটা নয়। সরি। এবং তার সঙ্গে মানে ব্যোমকেশের সময় তো শোনা গিয়েছিল, আপডেট এরকম এসেছিলো, একদম এক্সক্লুসিভ আপডেট এসেছিলো, ইনসাইডার এসেছিলো, 1.5 কোটি টাকা ব্যোমকেশ করার জন্যে দেবদা নিয়েছেন, আবার প্রফিট শেয়ারও নিয়েছেন। এটাও কিন্তু অনেকে করেন যে আমি যা বাজেট আমার মনে হয় যে আমি এতটা রেমুনারেশন নেব, তার সঙ্গে সঙ্গে আবার আমি 20% কি 30% প্রফিট শেয়ার নেব। এবং এই যে আজকে দীপিকা বেরিয়ে গেলেন স্পিরিট থেকে, সে কিন্তু প্রফিট শেয়ার চেয়েছিলেন। এরকমভাবে অনেকেই প্রফিট শেয়ার চাইছেন এখন। কেন? কারণ যারা নিজেদের জানে যে আমার নামে লোক আসবে, নিজেদের পুল আছে, তারা এটা করছে। তো বলাই যেতে পারে। আর বাংলা ছবির স্বর্ণযুগ চলছে, দেবদার হাত ধরে চলছে বলা যেতে পারে, কারণ লাস্ট 26 কোটি টাকার বক্স অফিস কালেকশন দেবদার হাত ধরে এসছে। এবং একটাও মাল্টিপ্লেক্স চেনে দেবদার খাদান যে লেভেলে বিজনেস করেছে, একটাও এখন অবধি সারা বছরে সব ছবি চলেছে এইসব বলা হচ্ছে, তো চলেছে নিশ্চয়ই, প্রত্যেকটা ছবি দারুণ ব্যবসা করেছে এবছরে বাংলা ছবি। তো একটাও কিন্তু 3 কোটির কাছাকাছি যেতে পারেনি, 2 কোটি 2.5 কোটি মার্ক পেরোতে পারেনি একটা ছবিও, লাইফ টাইম বক্স অফিসের কথা বলছি, মানে মাল্টিপ্লেক্সে। তো ওয়েট ফর ইট, গুরু আসছে, রঘু ডাকাত আছে, ধূমকেতু আছে, সব দিয়ে আসছে। ধূমকেতু কিন্তু দেবদার প্রোডাকশনের ছবি, সেখানেও কিন্তু কোভেঞ্চার রানা সরকার, মানে সেখানেও কোভেঞ্চারের সাথে রানা সরকার, ভায়াকমের সাথে আছে, অনেক ব্যাপার আছে ভাই। দেবদা অনেক বুদ্ধিমান প্রডিউসার, তো বোকা না যে আমার নিজের টাকা আমি পুরো লাগিয়ে দিলাম তারপরে ঝাড় খেয়ে গেলাম, পুরো ফ্লপ হয়ে গেল, অত বোকা নয় দেবদা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।